1944 সালের ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চূড়ান্ত পর্যায়ে। চারদিকে জার্মানদের কুখ্যাত প্যানজার ট্যাঙ্ক ডিভিশন। তাদের ট্যাঙ্কের সামনে মিত্র শক্তির শারম্যান ট্যাঙ্কগুলো যেন কাগজের খেলনা। বোমারু বিমানের গর্জনে আকাশ কাঁপতেছে, আর মাটিতে চলতেছে মেশিনগানের খই ফোটানো শব্দ। এই নরকের মাঝখানে দাঁড়িয়েছিল ফার্স্ট ইনফ্যান্ট্রি ডিভিশনের একটা ছোট্ট রিকনেসেন্স টিম, মাত্র 30 জন সৈন্য। লজিক বলে তাদের বাঁচার কথা না, জার্মানদের ভারী অস্ত্রের সামনে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা। যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পর সেই দলের একজন মেশিন গানার প্রাইভেট আরউইন গটলিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, আরউইন, তোমরা ওই দিন বেঁচে ফিরলে কিভাবে? তোমাদের সিক্রেট কী ছিল? আরউইন গটলিব কোনো ভনিতা করেননি। তিনি তার হাত মুঠো করে সামনে ধরলেন এবং এমন একটা উত্তর দিলেন যা শুনে মিলিটারি হিস্টোরিয়ানদের গায়ের লোম দাঁড়িয়ে গেল। তিনি বললেন, উই ওয়ার হেভিলি আর্মড অ্যান্ড উই হ্যাড ক্রিস্টালস। অর্থাৎ আমাদের ভারী অস্ত্র ছিল এবং আমাদের কাছে ছিল ক্রিস্টাল। ক্রিস্টাল কোনো বিস্ফোরক নয়, কোনো কোড ব্রেকিং মেশিন নয়, কোনো রাডার নয়। আরউইন গটলিবের সেই গোপন অস্ত্রটি ছিল সামান্য এক টুকরো পাথর, এতটাই ছোট যে একজন সৈনিক সেটা হাতের মুঠোয় লুকিয়ে রাখতে পারত। অথচ এই পাথরটি না থাকলে পুরো আমেরিকান আর্মার্ড ডিভিশন মুহূর্তের মধ্যে বোবা, কালা এবং অন্ধ হয়ে যেত। আজকের গল্পটি কোনো অ্যাটম বোমার নয়, ম্যানহাটন প্রজেক্টের নয়, ইউরেনিয়ামেরও নয়। আজকের গল্পটি সেই জাদুকরি পাথরের, যাকে পাওয়ার জন্য আমেরিকা শুরু করেছিল এক গোপন মিশন। ব্রাজিলের গহীন জঙ্গল থেকে শিকাগোর বেসমেন্ট পর্যন্ত, যেখানে টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে তৈরি করা হয়েছিল বিজয়ের হাতিয়ার। চলুন শোনা যাক অপারেশন ক্রিস্টালের সেই আনটোল্ড স্টোরি। গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে যুদ্ধের শুরুতে, 1940 সাল। আমেরিকান আর্মি তখনও মানসিকভাবে পড়েছিল 1914 সালে, মানে প্রথম বিশ্বযুদ্ধে। জেনারেলদের ধারণা যুদ্ধ হবে ট্রেন্সে বসে, আর যোগাযোগের মাধ্যম হবে টেলিফোন এবং তার। সিগন্যাল কোরের অফিসাররা মনে করতেন রেডিও বা ওয়্যারলেস হলো একটা নয়েজি নভেলটি, যা বিশ্বাস করা যায় না। তাদের ডক্ট্রিন ছিল মাইলকে মাইল তামার তার দিয়ে নেটওয়ার্ক বানিয়ে এরপর যুদ্ধ করা। প্রথম বিশ্বযুদ্ধে যেমনটি তারা করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ধারণা চুরমার করে দিল। জার্মানরা নিয়ে এলো ব্লিটজক্রিগ বা ঝটিকা যুদ্ধ। এখানে ট্যাঙ্ক চলে ঘন্টায় 30 মাইল বেগে, মাথার উপর দিয়ে প্লেন ড্রাইভ করে। এখন আপনিই বলুন, ঘন্টায় 30 মাইল বেগে ছুটে চলা ট্যাঙ্কের পেছন দিয়ে কি টেলিফোনের তার বেঁধে দেওয়া সম্ভব? না। স্পিড রিকোয়ার্ড রেডিও। কিন্তু সমস্যা হলো তখনকার রেডিওগুলো ছিল ভয়ঙ্কর রকমের আনস্টেবল। সেগুলো চলতো মাস্টার অসিলেটর বা এমও সার্কিট দিয়ে। এগুলো কাজ করতো পেন্ডুলামের মতো, ক্যাপাসিটর এবং মেটাল কয়েলের উপর ভিত্তি করে। যুদ্ধের ময়দানে যখন পরিবেশের তাপমাত্রা বেড়ে যেত এবং ট্যাঙ্কের ইঞ্জিন গরম হয়ে যেত, রেডিওর ভেতরে থাকা মেটাল কয়েলগুলো এক্সপান্ড করতো বা প্রসারিত হতো, আর সাথে সাথেই রেডিও ফ্রিকোয়েন্সি ড্রিফট করতো বা সরে যেত। কমান্ডার হ্যালো হ্যালো বলতো, নব ঘুরাইতো, কিন্তু ওপাশের ফ্রিকোয়েন্সি সরে গিয়ে শুধু নয়েজ শোনা যেত। এর ফলাফল কি হতে পারে তা আমেরিকা বুঝলো রক্ত দিয়ে। 1943 সাল, উত্তর আফ্রিকা, ক্যাসারিন পাস। আমেরিকানরা মুখোমুখি হলো জার্মান জেনারেল রোমেলের বাহিনীর সামনে। আমেরিকান ট্যাঙ্ক কমান্ডাররা চিৎকার করে আর্টিলারি সাপোর্ট চাইলেন। তারা সতর্ক করতে চাইলেন জার্মানদের ফ্ল্যাঙ্ক অ্যাটাক বা চোরাগোপ্তা হামলার সম্পর্কে। কিন্তু রেডিও কাজ করলো না, তারা ফ্রিকোয়েন্সি হারিয়ে ফেলল। নেটিং বা টিউন করার মতো সময় যুদ্ধের মাঠে তো থাকে না। ক্যাসারিন পাসের সেই বিপর্যয় ছিল আমেরিকানদের জন্য এক চরম অপমান। জেনারেল আইজেনহাওয়ার রিপোর্টে লিখলেন, নির্ভুল রেডিও ছাড়া কোঅর্ডিনেশন অসম্ভব, আর কোঅর্ডিনেশন ছাড়া এই যুদ্ধে জেতা অসম্ভব। আমেরিকান মিলিটারি তখন ডেসপারেট। তাদের দরকার এমন একটা টেকনোলজি যা লোহা বা তামার মতো গরমে প্রসারিত হবে না, যা হবে পাথরের মতো শক্ত। সমাধান লুকিয়েছিল এক ফরাসি আবিষ্কারের ভেতরে। পিয়েরে কুরি এবং জ্যাক কুরি আবিষ্কার করেছিলেন পিজো ইলেকট্রিসিটি, বা পাইজো ইলেকট্রিসিটি বললেও সমস্যা নাই, দুইটাই একই জিনিস, উচ্চারণ নিয়ে টানা পাচায়েন না। জ্যাক কুরি এবং পিয়েরে কুরি দেখান যে কিছু নির্দিষ্ট ক্রিস্টালের উপরে যান্ত্রিক প্রেসার প্রয়োগ করলে বিদ্যুৎ উৎপন্ন হয়। পরের বছর তারা উল্টো ঘটনাটিও প্রমাণ করেন। বিদ্যুৎ দিলে সেই ক্রিস্টাল কাঁপে বা আকার পরিবর্তন করে। এই আবিষ্কারটি আধুনিক সব সেন্সর, ঘড়ি, আল্ট্রাসাউন্ড বা ইলেকট্রনিক্সের ভিত্তি করে দেয়। আর এ কাজে
কোয়ার্টজ ক্রিস্টাল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এটি শক্ত, স্থিতিশীল এবং সহজলভ্য। এটি পৃথিবীর সবচেয়ে স্টেবল পদার্থগুলোর একটি, যার রাসায়নিক নাম সিলিকন ডাইঅক্সাইড। আপনি যদি এই পাথরের একটা পাতলা স্লাইসের ভেতর দিয়ে বিদ্যুৎ চালনা করেন তবে এটি কাঁপতে শুরু করে, ভাইব্রেট করে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পাথরটি যখন কাঁপে তখন এটি সেকেন্ডে লক্ষ লক্ষ বার একটি নির্দিষ্ট ছন্দে কাঁপে, একদম টিউনিং ফর্কের মতো। ট্যাঙ্কের ঝাঁকুনি হোক বা মরুভূমির গরম, কোয়ার্টজ পাথরের এই ভাইব্রেশন বা ছন্দ নড়চড় হয় না। ইঞ্জিনিয়াররা একে বলে হাই কিউ ফ্যাক্টর। সাধারণ রেডিওর কিউ ফ্যাক্টর যেখানে মাত্র কয়েকশো, সেখানে কোয়ার্টজের কিউ ফ্যাক্টর কয়েক মিলিয়ন। অর্থাৎ এটি সিগন্যালকে লক করে রাখে, কোনো ড্রিফট নেই। আর্মার্ড ফোর্সের জেনারেলরা এটাই চেয়েছিল, পুশ বাটন কমিউনিকেশন, অর্থাৎ বোতাম চাপবো, কথা বলবো, কোনো টিউনিং করার দরকার হবে না। আইডিয়াটা দারুণ, কিন্তু বাস্তবায়ন সেটা ছিল একটা লজিস্টিক্যাল নাইটমেয়ার। সিগন্যাল কোর একে নাম দিয়েছিল দ্য গ্রেট গ্যাম্বল। তারা জুয়া খেলেছিল পুরো আমেরিকান আর্মির ভাগ্যের সাথে। কেন জানেন? কারণ আমেরিকার কাছে এই পাথর ছিল না। পুরো পৃথিবীতে তখন রেডিও গ্রেড কোয়ার্টজ পাওয়া যেত কেবল ব্রাজিলে, ব্রাজিলের মিনাস জেরাইস অঞ্চলের গহীন জঙ্গলে। পার্ল হারবারের আগে থেকেই জার্মান এবং জাপানি স্পাইরা ব্রাজিলে ঘাঁটি গেড়েছিল। তারা জানতো এই পাথরের মূল্য। তারা আগে থেকেই টনকে টন কোয়ার্টজ কিনে স্টক করে ফেলেছিল। বিশেষ করে জাপানিরা ছিল খুবই ধূর্ত। তারা লো গ্রেড পাথরও কিনে রেখেছিল, কারণ তারা জানতো ভবিষ্যতে দাম অনেক বেড়ে যাবে। আমেরিকার সামনে চ্যালেঞ্জ ছিল পাহাড় সম। ব্রাজিলের খনিগুলো ছিল আদিম, কোনো রাস্তা নেই সেখানে। ঘেরিম্পেরোস অর্থাৎ স্থানীয় শ্রমিকরা পিঠে করে পাথর বয়ে আনত। আটলান্টিক মহাসাগরে ওদিকে কিলবিল করতেছে জার্মান ইউবোট। জাহাজে করে পাথর আনা মানেই ডুবে যাওয়ার ভয়। সে সাথে ছিল ব্রাজিলের করাপশন এবং দালালদের দৌরত্ব। আমেরিকা তখন শুরু করলো এক শ্যাডো ওয়ার বা অর্থনৈতিক যুদ্ধ। মেটাল রিজার্ভস কোম্পানি বা এমআরসি নামে একটি কোম্পানি খুলে তারা টনকে টন পাথর কেনা শুরু করলো, শুধু শত্রু রাষ্ট্রদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য। সিগন্যাল কোর তাদের নিজস্ব অফিসারদের পাঠালো ব্রাজিলে। তারা গ্যারেজে বসে ল্যাব বানালো এবং পাথর পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। আর সমুদ্রপথ ছিল খুবই বিপজ্জনক, তাই আর্মি এয়ারফোর্স তৈরি করলো এরিয়াল ব্রিজ। ব্রাজিলের রিও থেকে সরাসরি প্লেনে করে টনকে টন পাথর উড়িয়ে আনা হতো মায়ামি, ফ্লোরিডায়। ভাবুন একবার, সাধারণ পাথর প্লেনে করে আনা হচ্ছে, যার স্ট্র্যাটেজিক ভ্যালু তখন স্বর্ণের চেয়েও বেশি। পাথর তো আমেরিকায় আসলো, কিন্তু 1941 সালে আমেরিকায় ওই ক্রিস্টাল সাইজ করা বা তৈরির কোনো ইন্ডাস্ট্রি ছিল না। সারা বছর হাতে বানিয়ে তৈরি করা হতো মাত্র 1 লাখ ইউনিট। সেগুলো লাগতো শৌখিন রেডিওর কাজে, অথচ যুদ্ধের জন্য দরকার লক্ষ নয় কোটি কোটি ক্রিস্টাল। সরকার তখন ডাকলো এক অদ্ভুত বাহিনীকে, নাম হ্যাম রেডিও অপারেটর্স। এরা ছিল শৌখিন রেডিওর পোকা। এদের বাইবেল ছিল কিউএসটি ম্যাগাজিন। এরা জানতো কিভাবে রান্নাঘরে বসে কাচের প্লেটে পাউডার ছিটিয়ে পাথর ঘষতে হয়। মটোরোলা কোম্পানি, তখন যার নাম ছিল গ্যালভিন ম্যানুফ্যাকচারিং, নেমে পড়ল এক স্ক্যাভেঞ্জার হান্টে। এলমার ওয়েভারিংয়ের লিডারশিপে তারা সারা দেশে খুঁজে খুঁজে বের করলো লেন্স কারিগর, বাটন মেকার, এমনকি যারা কবরে পাথর খোদাই করতো তাদেরকেও। শুরু হলো গ্যারেজ রেভলিউশন। আমেরিকার সাধারণ মানুষের বেসমেন্ট, শোবার ঘর আর গ্যারেজ হয়ে গেল ডিফেন্স ফ্যাক্টরি। একটা মজার ঘটনা বলি। এক প্লাম্বার গিয়েছিল সিগন্যাল কোরের অফিসে পানির কল ঠিক করতে। তিনি বেরিয়ে এসেছিলেন 1,50,000 ক্রিস্টাল তৈরির কন্ট্যাক্ট পকেটে নিয়ে। আর এই বিপ্লবের আসল যোদ্ধা ছিল নারীরা, দ্য ক্রিস্টাল গার্লস। পাথরগুলো স্লাইস করার পর সেগুলো পরিষ্কার করতে হইতো, কোনো মেশিন দিয়ে না। হাজার হাজার নারী বেঞ্চে বসে সাধারণ সাবান এবং টুথব্রাশ দিয়ে দিনরাত ওই পাথর ঘষত। ভাবুন একবার, বিশ্বযুদ্ধ জয়ের ডিভাইস তৈরি হইতেছে টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে। 1943 সালের মাঝামাঝি, প্রোডাকশন তখন তুঙ্গে। আমেরিকা ভাবতেছে তারা জিতে গেছে। ঠিক তখনই প্যাসিফিক ফ্রন্টে এলো এক ভয়াবহ খবর। রেডিও কাজ করতেছে না। শিপমেন্টের পর শিপমেন্ট ক্রিস্টাল সব ডেড। পাপুয়া নিউগিনির জঙ্গল এবং ইংল্যান্ডের বৃষ্টির মধ্যে পাথরগুলো বুড়িয়ে যাচ্ছে বা এজিং হয়ে যাচ্ছে। ফেলিওর রেট 40 থেকে 80%। এর মানে হলো যুদ্ধক্ষেত্রে গিয়ে সোলজাররা দেখবে হয়তো তার রেডিও অচল। আবার ডাক পড়ল বিজ্ঞানীদের। ডক্টর ভার্জিল বটম ক্যাম্প কোল ল্যাবরেটরিতে তদন্ত শুরু করলেন। তিনি তৈরি করলেন এক কৃত্রিম জলাভূমি বা সোয়াম্প। টেস্ট করে তিনি দেখলেন যে সমস্যাটা পাথরের উপরের স্তরে।
ঘষার সময় পাথরের উপরে আণুবীক্ষণিক ধ্বংসস্তূপ বা মাইক্রোস্কোপিক রাবল থেকে যায়। বাতাসের আর্দ্রতায় সেই আণুবীক্ষণিক ধ্বংসস্তূপগুলো পানি শুষে নেয়, ভারী হয়ে যায় আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেয়। সমাধান? টুথব্রাশে কাজ হবে না, দরকার এক্সট্রিম মেজার্স। ডক্টর বটম সমাধান দিলেন। সমাধানটি হলো অ্যাসিড, হাইড্রোফ্লুরিক অ্যাসিড। পাথর কাটার পর সেটাকে এই ভয়ঙ্কর অ্যাসিডে চুবিয়ে রাখতে হবে। অ্যাসিড উপরের আলগা লেয়ার গলিয়ে ফেলবে, থাকবে শুধু পিওর সলিড ক্রিস্টাল ল্যাটিস। ম্যানুফ্যাকচারাররা প্রথমে ভয় পেয়েছিল, এত বিপজ্জনক কেমিক্যালস ফ্যাক্টরিতে আনা। কিন্তু 1944 সালের শিকাগো কনফারেন্সে আর্মি আলটিমেটাম দিল, সিগন্যাল কোর এখন শুধু শুধু ক্রিস্টাল কিনবে না, তারা চায় অ্যাসিড এইজড ক্রিস্টাল। আর এটাই ছিল গেম চেঞ্জার, ক্রাইসিস সলভ। 1944 সালের 6 জুন, ডি ডে, ইতিহাসের সবচেয়ে বড় উভচর অভিযান। নরম্যান্ডি বিচে নামলো 1,50,000 মিত্রবাহিনীর সৈন্য। বাতাসে তখন 90,000 রেডিও ট্রান্সমিটার একসাথে কাজ করতেছে। জার্মানরা ভেবেছিল এত রেডিও একসাথে কোনো এক জায়গায় চললে সিগন্যাল জ্যাম হয়ে যাবে আপনা আপনি, কিন্তু তা হলো না, কারণ আমেরিকানদের হাতে ছিল ক্রিস্টাল কন্ট্রোল রেডিও, অর্থাৎ একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। বুঝলেন তো? যুদ্ধক্ষেত্র যখন দ্রুত এগোচ্ছে তখন নতুন ফ্রিকোয়েন্সির দরকার হতো। তখন শিকাগো থেকে ক্রিস্টাল আসার অপেক্ষা করা সম্ভব ছিল না, তাই সিগন্যাল কোর তৈরি করেছিল মোবাইল গ্রাউন্ডিং টিম। ট্রাকের পেছনে ছোট্ট ল্যাব, ফ্রন্ট লাইনের মাত্র কয়েক মাইল দূরে বসে টেকনিশিয়ানরা বোমার শব্দের মধ্যেই পাথর কেটে নতুন ফ্রিকোয়েন্সি বানিয়ে ফেলতো, অর্থাৎ নতুন ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করতে পারে এমন ক্রিস্টাল। সার্জেন্ট H.J. বেনেডিক্টারের একটা গল্প আছে। প্যাসিফিকে তাকে বলা হলো ইমার্জেন্সি 455 কিলোহার্জের ক্রিস্টাল লাগবে, তার কাছে সঠিক পাউডার ছিল না। তিনি মোটর পুল থেকে ইঞ্জিন ঠিক করার ভালভ গ্রাইন্ডার কম্পাউন্ড চুরি করে আনলেন, সেই পেস্ট দিয়ে পাথর ঘষে তিনি ক্রিস্টাল রেডি করে ফেললেন এবং সেটা পারফেক্টলি কাজ করলো। অন্যদিকে জার্মান এবং জার্মানরা সিনথেটিক কোয়ার্টস বানানোর চেষ্টা করেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, আর জাপানিদের রেডিও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যেত। মিত্রশক্তি তাদের শুধু অস্ত্র দিয়ে হারায়নি, হারিয়েছিল কমিউনিকেশন দিয়েও। যুদ্ধের শেষের দিকে হিসাব করে দেখা গেল 0 থেকে শুরু করে মাত্র 4 বছরে আমেরিকা উৎপাদন করেছিল প্রায় 7 কোটি ক্রিস্টাল ইউনিট। খরচ হয়েছিল প্রায় $300 মিলিয়ন, যা ম্যানহাটন প্রজেক্টের মতোই এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল মিরাকল। কর্নেল জেমস ওকনেল একটি কথা বলেছিলেন, ক্রিস্টাল ছাড়া তোমার কাছে শুধু একটা রেডিও আছে, আর ক্রিস্টাল থাকলে তোমার কাছে কমিউনিকেশন আছে। সেই যুদ্ধের ধুলো আজ মুছে গেছে, কিন্তু সেই পাথরের উত্তরাধিকার সেটা আজও আপনার পকেটে। আপনার স্মার্টফোন, আপনার হাতের স্মার্ট ওয়াচ, আপনার ল্যাপটপ কিংবা মাথার উপরে জিপিএস স্যাটেলাইট, সব কিছুর ভিতরে আজও স্পন্দিত হচ্ছে সেই ছোট্ট জাদুকরী কোয়ার্টজ ক্রিস্টাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সৈনিকদের জীবন বাঁচানো পাথরটি আজ আধুনিক সভ্যতার হার্টবিট। প্রাকৃতিক কোয়ার্টজ এখন খুব কম ব্যবহৃত হয় ইলেকট্রনিক্সে। জাপানিজ কোম্পানিগুলো এখন এই মার্কেটে বস, কিন্তু তাইওয়ান এবং চীন তাদের চ্যালেঞ্জ করতেছে। স্ক্রিনে দেখে নিতে পারেন কিছু কোয়ার্টজ প্রডিউসার কোম্পানির নাম এবং বিশেষত্ব। ডায়মন্ড এবং পেন্সিলের গ্রাফাইট, দুটোই যেমন কার্বনের আলাদা স্ট্রাকচার। কোয়ার্টজ হলো সিলিকন ডাইঅক্সাইডের একটি ক্রিস্টাল, আর বালি হলো মূলত এই কোয়ার্টজেরই ভাঙা ক্ষুদ্র কণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু পরমাণু বোমা দিয়ে জেতা হয়নি, যেটা হয়েছিল ব্রাজিলের জঙ্গল থেকে আসা আর টুথব্রাশ দিয়ে ঘষা সামান্য এই পাথরের টুকরা দিয়েও। কোয়ার্টসের মতো বালি ছাড়াও এই আধুনিক বিশ্ব অচল, আর পৃথিবীতে দেখা যাচ্ছে বালির সংকট। কিন্তু কিভাবে? আমার এই ভিডিওতে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।